আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব বিগত বিসিএস প্রিলিতে আসা বাংলা সাহিত্য থেকে সকল প্রশ্নোত্তর পর্ব ব্যাখ্যা সহ। আজকের চতুর্থ পর্বে আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। রোকেয়া সাখাওয়াত হোসেনের মতিচুর কোন ধরনের রচনা? মতিচুর হচ্ছে প্রবন্ধ। মতিচুর হচ্ছে প্রবন্ধ। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত মতিচুর একটি প্রবন্ধ। তার আরেকটি প্রবন্ধ গ্রন্থ অবরোধবাসিনী 1931 সালে প্রকাশিত হয়। বেগম রোকেয়া 1880 সালের 9 ডিসেম্বর রংপুর জেলায় মিঠাপুকুর উপজেলায় পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। তৎকালীন পিছিয়ে পড়া নারী সমাজকে এগিয়ে নিতে তার অবদান অনস্বীকার্য। তিনি 9 ডিসেম্বরে জন্মগ্রহণ করে এবং 9 ডিসেম্বরে তিনি মৃত্যুবরণ করে, যার ফলে 9 ডিসেম্বরকে রোকেয়া দিবস পালন করা হয়। কোনটি জসীমউদ্দিনের রচনা? জসীমউদ্দিনের রচনা এখানে ঠাকুর বাড়ির আঙ্গিনা, জসীমউদ্দিনের লেখা। পল্লীকবি জসীমউদ্দিনের আত্মজীবনীমূলক গ্রন্থ হচ্ছে ঠাকুর বাড়ির আঙ্গিনা। তার আরেকটি আত্মজীবনীমূলক গ্রন্থ হচ্ছে জীবন কথা। হাসুলি বাকের উপকথা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস, গাজী মিয়ার বস্তানি, মীর মোশাররফ হোসেনের কর্মজীবন নির্ভর আত্মজীবনীমূলক রচনাটি ভাওয়াল করার উপাখ্যান। এটি আবু জাফর শামসুদ্দিনের একটি উপন্যাস। আমার ঘরের চাবি পরের হাতে গানটি রচয়িতাকে? এটি রচয়িতা লালন শাহ। বাংলাদেশের বিখ্যাত বাউল সাধক লালন শাহ। তার আরও কিছু বিখ্যাত গান হচ্ছে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, আমি অপার হয়ে বসে আছি, বাড়ির কাছে আরশিনগর, সব লোকে কয় লালন কি চাঁদ সংসারে। এগুলো লালন ফকিরের বিখ্যাত গান। মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি? মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ এখানে বন্দি শিবির থেকে। বাংলাদেশের বিখ্যাত সাহিত্যিক শামসুর রহমানের মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যগ্রন্থ বন্দি শিবির থেকে। মুক্তিযুদ্ধের সময় তিনি মজলুম আদিব ছদ্মনামে লিখতেন। মজলুম আদিব ছদ্মনামে লিখতেন শামসুর রহমান। নিস্তূলবান ও নেকড়ে অরণ্য সৈয়দ শামসুল হক রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। নিস্তূলবান এবং নেকড়ে অরণ্য এগুলো খুবই ইম্পর্টেন্ট, এই দুটি হচ্ছে উপন্যাস। কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি? অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা হচ্ছে প্রলয়ের লাশ। বাংলাদেশের জাতীয় কবি ও বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত বিখ্যাত কাব্যগ্রন্থ অগ্নিবীণা। এটি তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। এই গ্রন্থে মোট 12টি কবিতা স্থান পেয়েছে। অগ্নিবীণা কাব্যগ্রন্থে মোট 12টি কবিতা আছে, তার মধ্যে প্রথম হচ্ছে প্রলয়ের লাশ। সেপ্টেম্বর 1922 সালে এটি প্রথম প্রকাশিত হয়। এই কাব্যগ্রন্থটি কবি বিপ্লবী রবীন্দ্র কুমার ঘোষকে উৎসর্গ করেন। কবিতাগুলো হচ্ছে প্রলয়ের লাশ, বিদ্রোহী, রক্তাম্বর ধারিণী মা, আগমনী, ধূমকেতু, কামাল পাশা, আনোয়ার, বিদ্রোহী, রণভেরি, সাত ইলারো, খেয়াপাড়ের তরুণী, কোরবানি ও মোহরম। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক প্রথম কোথা থেকে প্রকাশিত হয়? নীলদর্পণ নাটকটি প্রথম প্রকাশিত হয় ঢাকা থেকে। বাংলা সাহিত্যের বিখ্যাত নাট্যকার ও প্রহসন লেখক দীনবন্ধু মিত্র রচিত নীলদর্পণ নাটকটি 1860 সালে ঢাকায় বাংলা প্রেস থেকে প্রকাশিত হয়। এটি ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ। নাটকটির কাহিনী মেহেরপুর অঞ্চলের এবং নীলকর সাহেবদের অত্যাচারের চিত্র এতে অঙ্কিত হয়েছে। এটি ইংরেজি অনুবাদ হচ্ছে দি ইন্ডিগো প্ল্যান্টেড মিরর। ইংরেজি সাহিত্যের বিখ্যাত রচনা আঙ্কেল টমস কেবিন এর তুলনীয়। নাটকটি ঢাকায় দেখতে এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মঞ্চের অভিনেতাদের উদ্দেশ্যে জুতা ছুঁড়ে মেরেছিলেন। ঢাকায় নাটকটি দেখতে আসে হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার কোনো কারণে হয়তো পছন্দ হয়নি, যার ফলে সে নাট্যমঞ্চে জুতা ছুঁড়ে মেরেছিলেন। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ? রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ হচ্ছে শেষ লেখা, এটি কাব্যগ্রন্থ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 56টি কাব্যগ্রন্থ লিখেছেন, তার মধ্যে শেষ লেখা তার শেষ কাব্যগ্রন্থ এবং শেষ গ্রন্থ। এটি খুব ইম্পর্টেন্ট। শেষ লেখা হচ্ছে তার শেষ কাব্যগ্রন্থ বা শেষ গ্রন্থটি। গ্রন্থটি তার মৃত্যুর পর প্রকাশিত হয়। শেষ প্রশ্ন কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যতম উপন্যাস। শেষ কথা কবিতাটিও রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। শেষ কথা একটি কবিতা যেটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। নদী ও নারী উপন্যাসটির রচয়িতা হুমায়ুন কবির। নদী ও নারী উপন্যাসটির রচয়িতা হুমায়ুন কবির। তিনি চতুরঙ্গ নামে পত্রিকা সম্পাদনা করে অমর হয়ে আছেন। চতুরঙ্গ এটি লিখেছেন হুমায়ুন কবির। অপরদিকে কাজী আব্দুল ওয়াদুদের বিখ্যাত উপন্যাস হচ্ছে নদী পক্ষে। কাজী আব্দুল ওয়াদুদের বিখ্যাত উপন্যাস হচ্ছে নদী পক্ষে। শাশ্বত বঙ্গ তার অন্যতম গ্রন্থ। আবুল ফজলের রচনা রেখাচিত্র।
এবং রশিদ করিমের উত্তম পুরুষ বিখ্যাত একটি উপন্যাস। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম পত্রিকা সম্পাদকের নাম কি? প্রথম পত্রিকা সম্পাদকের নাম হচ্ছে হাসান হাফিজুর রহমান। হাসান হাফিজুর রহমান 1932 সালে জন্মগ্রহণ করে এবং 1983 সালে মৃত্যুবরণ করে। 1952 সালে ভাষা আন্দোলনের সক্রিয় অংশগ্রহণ করেন এবং এবছরই তার বিখ্যাত কবিতা অমর একুশে রচিত হয়। 1953 সালে তার সম্পাদনায় প্রকাশিত হয় ভাষা আন্দোলনের উপর প্রথম সংকলন গ্রন্থ 21শে ফেব্রুয়ারি। 1953 সালে হাসান হাফিজুর রহমানের সম্পাদনায় প্রকাশিত হয় ভাষা আন্দোলনের উপর প্রথম সংকলন গ্রন্থ হচ্ছে 21শে ফেব্রুয়ারি। বাংলাদেশে গ্রাম থিয়েটারের প্রবর্তক হচ্ছে সেলিম আল দীন। 1981 থেকে 1982 সালে সেলিম আল দীন নাসির উদ্দিন ইউসুফের সঙ্গে গঠন করে বাংলাদেশ গ্রাম থিয়েটার। সেলিম আল দীন এবং নাসির উদ্দিন ইউসুফের সঙ্গে দল গঠন করে দুজন মিলে গঠন করা হচ্ছে বাংলাদেশ গ্রাম থিয়েটার। শৃঙ্গার রসকে বৈশ্য পদাবলিতে কী রস বলা হয়? শৃঙ্গার রসকে বৈশ্য পদাবলিতে মধুর রস বলা হয়। কাব্যতত্ত্বে মোট রস 9টি। বৈষ্ণব পদাবলিতে রস আছে 5টি: শান্ত, দাস্য, সখ্য, বৎসল্য ও মধুর। আদি বা শৃঙ্গার রসের বৈষ্ণবীয় নাম মধুর রস। মুখ্যত এই মধুর রস আস্বাদনের মাধ্যমে বৈষ্ণব সাধনা চলে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম হচ্ছে বুদ্ধিস্ট মিস্টিক সং। 1000 বছর পুরনো বাংলা ও বৌদ্ধ গান ও দোহা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 1885 সালে জন্মগ্রহণ করে এবং 1969 সালে তিনি মৃত্যুবরণ করেন। তার রচিত গ্রন্থ হচ্ছে বুদ্ধিস্ট মিস্টিক সং। 1960 সালে গ্রন্থটি চর্যাপদের অনুবাদ ও সম্পাদনা কর্ম। তিনি প্রমাণ করেন যে চর্যাপদ সম্পূর্ণ বাংলা ভাষায় এর ধর্মতত্ত্ব নিয়ে আলোচনা করেছেন। পূর্ববঙ্গ গীতিকার লোকপালাসময়ের সংগ্রহ ছিলেন চন্দ্রকুমার দে। 1889 থেকে 1946 সালে মৃত্যুবরণ করেন। আমিত্বপল্লীর লোকসম্পদ সংগ্রহ নিয়োজিত থেকে বহু সংখ্যক পালা সংগ্রহ করেন। সেগুলো অধিকাংশই দীনেশচন্দ্র সেনের সম্পাদনায় ময়মনসিংহ গীতিকা 1923 এবং পূর্ববঙ্গ গীতিকা 1926 নামে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়। ময়মনসিংহ গীতিকা 1923, পূর্ববঙ্গ গীতিকা 1926 সালে প্রকাশিত হয়। চর্যা বিনিশ্রয় এর অর্থ হচ্ছে কোনটি আচরণীয় আর কোনটি নয়? মহেন্দ্র মোহন বসু দেখিয়েছেন চর্য অর্থ আচরণীয় এবং অচর্য অর্থ অনাচরণীয়। অতএব বোঝা যাচ্ছে চর্য বিনিশ্রয় অর্থ হচ্ছে কোনটি আচরণীয় আর কোনটি আচরণীয় নয়। গোরক্ষ বিজয় কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা? গোরক্ষ বিজয় কাব্যটি নাথ ধর্ম নিয়ে লেখা। মৎস্যেন্দ্রনাথ ও গোরক্ষনাথকে কেন্দ্র করে গোরক্ষ বিজয় নামে লিখিত মৌলিক ধারার একাধিক বাংলা কাব্য পাওয়া যায়। 16 শতকের কবি শেখ ফয়জুল্লাহ গোরক্ষ বিজয় নামে প্রথম একখানি কাব্য রচনা করেন। এতে নাথ গুরুর মাহাত্ম্য ও নাথ ধর্মের মহত্ব বিদিত হয়েছে। 16 শতকের কবি ফয়জুল্লাহ হচ্ছে গোরক্ষ বিজয় নামে প্রথম প্রকাশিত একখানি কাব্য। গোরক্ষ বিজয় এটি কে রচনা করেছেন? শেখ ফয়জুল্লাহ। শাক্ত পাদাবলীর জন্য বিখ্যাত কে? শাক্ত পাদাবলীর জন্য বিখ্যাত রামপ্রসাদ সেন। রামপ্রসাদ সেন আনুমানিক 1720 থেকে 1782 শক্তি পাদাবলী তথা শ্যামা সঙ্গীত রচনার মধ্যে দিয়ে মাতৃরূপে শক্তি সাধনের এক নতুন ধারার প্রবর্তন করেন। এই শ্যামা সঙ্গীতকেই বলা হয় শাক্ত পদাবলী। তার নামে প্রচলিত পদের সংখ্যা 3 শতাধিক। অলৌকিক স্টিমার গ্রন্থটির রচয়িতা হুমায়ুন আজাদ। 1973 সালে প্রকাশিত হয় হুমায়ুন আজাদের প্রথম কাব্যগ্রন্থ অলৌকিক স্টিমার। অলৌকিক স্টিমার কবিতাটির কয়েকটি লাইন হচ্ছে: অলৌকিক স্টিমার আসে সব রাতে, সব বৃষ্টি ভর করে, নদী জ্যোৎস্না ফুলদানি বেয়ে, যারা এসে নামছে তারা আমার গভীর আত্মীয়। কাজী নজরুল ইসলাম তার কবিতায় কালাপাহাড়কে স্মরণ করেছেন কেন? কালাপাহাড়কে স্মরণ করেছেন কারণ হচ্ছে প্রচলিত ধর্ম ও সংস্কার বিদ্বেষী ছিলেন বলে। কালাপাহাড় সনাতন ধর্ম থেকে মুসলমানে রূপান্তরিত বিখ্যাত মুসলিম যোদ্ধা। ইতিহাসে তিনি বিকট, ভয়ঙ্কর ও প্রলয়ঙ্কারী ধ্বংসের প্রতীক হয়ে আছে। কালাপাহাড় প্রচলিত ধর্ম ও সংস্কার বিদ্বেষী হওয়ায় কাজী নজরুল ইসলাম তাকে স্মরণ করেছেন। তার মানুষ কবিতায় পাওয়া যায়: কোথা চেঙ্গিস, গজনী মামুদ, কোথায় কালাপাহাড়। প্রদীপ নিভিয়া গেল বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের?
এই বিখ্যাত বর্ণনা বঙ্কিমচন্দ্রের বিষবৃক্ষের বঙ্কিমচন্দ্রের বিষবৃক্ষ উপন্যাসের দ্বিতীয় পরিচ্ছেদ দ্বীপ নির্বাণ অংশে অনিন্দিত গৌরক্রান্তি স্নিগ্ধ জ্যোতির্ময় রূপিণী 13 বছরের বালিকা কুন্দনন্দিনীর বাবার মৃত্যুতে কুন্দর জীবনে প্রদীপ নিভে যায়। ঔপন্যাসিক বর্ণনায় গৃহমধ্যে নির্বাণমুখ চঞ্চল ক্ষীণ প্রদীপ আলোক ক্ষণে ক্ষণে সমমুখে পড়িয়া আবার ক্ষণে ক্ষণে অন্ধকারই হইতেছে। সে প্রদীপে অনেকক্ষণ তোল শেখ হয় না। এই সময়ে 2-4 বা 12 উজ্জ্বলতর হইয়া প্রদীপ নিভিয়া গেল। আবার তার কপালকুণ্ডলা উপন্যাসের দ্বিতীয় খণ্ডে দ্বিতীয় পরিচ্ছেদ প্রান্ত নিবাসী অংশ মতি বিবি ও নবকুমার সম্মার মধ্যে পরিচয় প্রদানকালে সাক্ষাৎ মেলে প্রদীপ নিভিয়া গেল। উক্তিটি মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে, এই উক্তিটি করেছেন মীর মোশাররফ হোসেন। 19 শতকে মাতৃভাষা সম্পর্কে মীর মোশাররফ হোসেন বলেন, মাতৃভাষায় যার ভক্তি নাই সে মানুষ নহে। কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি? কল্লোল পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন দীনেশ রঞ্জন দাস। দীনেশ রঞ্জন দাসের সম্পাদনায় 1923 সালে কলকাতা থেকে প্রথম কল্লোল পত্রিকা প্রকাশিত হয়। কল্লোল পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় 1923 সালে কলকাতা থেকে। এই পত্রিকা প্রকাশের পর সে সময়ের লেখক ও পাঠক মহলের পক্ষে বিপক্ষে দারুণ আলোড়ন সৃষ্টি হয়েছিল। সেই যুগ বাংলা সাহিত্যের কল্লোল যুগ আখ্যা লাভ করে। আমি এ কথাই ব্যথা সুখ ব্যাকুলতা কাহার চরণতলে দিব নিশানি। রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানে নিশানি কি অর্থে ব্যবহৃত হয়েছে? নিশানি হচ্ছে পূজা অর্থে ব্যবহৃত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের গীত বিতান কাব্যের আমার মন মানে না গানটি আমার মন মানে না এটি দিন রজনী। ফুলের গন্ধ বন্ধুর মতো জড়াইয়ে ধরিয়ে সি গলে আমি কথাই ব্যথা সুখ ব্যাকুলতা কাহার চরণতলে দিব নিশানি। এখানে নিশানি শব্দটি পূজা অর্থে ব্যবহৃত হয়েছে। ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম, এই কথাটি বলেছেন মোতাহের হোসেন চৌধুরী। এটি বলেছেন মোতাহের হোসেন চৌধুরী সংস্কৃত কথা প্রবন্ধে সংস্কৃতি স্বরূপ তুলে ধরতে গিয়ে বলেন, ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম। ওয়ার্ড কি? ওয়ার্ড হচ্ছে কোরাস গান। ওয়ার্ড হচ্ছে দীর্ঘ গীতি কবিতা। প্রাচীনকালে গ্রিক সাহিত্যিক পিন্ডার কর্তৃক রঙ্গমঞ্চের উপর বিভিন্ন সুরে বিভিন্ন ভঙ্গিমায় সঙ্গীত ও নৃত্য সহযোগে যে গান গীত হতো তাই ওয়ার্ড বা স্তোত্র নামে পরিচিত। আধুনিক যে প্রশস্তিমূলক অ্যাড্রেস গীত কবিতায় কোনো সুমহান গাম্ভীর্যভঞ্জক বিষয়বস্তু বা উপাদান আশ্রয় করে কবি বিভিন্ন ধরনের ওজস্বী ছন্দে আত্মগত অনুভূতির ভাবমূর্তি দান করেন তাকে ওয়ার্ড বা স্তোত্র কবিতা নামে অভিহিত করা হয়। কবি কায়কোবাদ রচিত মহাশ্মশান কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল পানিপথের তৃতীয় যুদ্ধ ও মারাঠা শক্তির পতন কায়কোবাদ মহাশ্মশানের কাব্যের আখ্যান বস্তু। সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি? সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ হচ্ছে অলিক মানুষ। সৈয়দ মুস্তফা সিরাজ চতুরঙ্গ পত্রিকার আমন্ত্রণে উপন্যাস লেখা শুরু করে। অলিক মানুষ উপন্যাস রচনার প্রেক্ষিতে তিনি জানান, আমার মনে শুধু এটুকু চিন্তা ছিল ব্যক্তি জীবনকে ইতিহাসের প্রেক্ষিতে স্থাপন এবং বিমূর্তমায়ন। এই উপন্যাসে আমি অনেক দেশি বিদেশি উদ্ধৃতি ব্যবহার করেছি। সেসব উদ্ধৃতি ভাষার ভিন্ন। আসলে বিমূর্তায়নের প্রয়োজনে উদ্ধৃতিগুলো অবসঙ্গীত হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছি। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় কত সনে? গীতাঞ্জলি প্রকাশিত হয় 1910 সালে প্রথম প্রকাশিত হয়। গীতাঞ্জলি কাব্যটি রচনাকাল হচ্ছে 1908 থেকে 1909। কাব্যগ্রন্থটি 1910 সালে প্রকাশিত হয়। এটি রচনা করে রবীন্দ্রনাথ 1908 থেকে 9 এবং প্রকাশিত হয় 10-এ। এর ইংরেজি অনুবাদ গ্রন্থের নাম হচ্ছে দি সন অফ রেইন। এটি অনুবাদ করা হয় 1912 সালে। ইংরেজি অনুবাদের ভূমিকায় লেখেন W.B. ইয়েটস। এই গ্রন্থে 103টি গান বা কবিতার স্থান পেয়েছে। আশাদের ষাট কবিতার লেখক শামসুর রহমান। 1969 সালের 20 জানুয়ারি পূর্ব পাকিস্তানের কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম কমিটি আইয়ুব সরকার আরোপিত 144 ধারা ভঙ্গ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল বের করে। মিছিলের সামনেই ছিল আসাদ। পুলিশ আসাদের ওপর বেইনেট চার্জ করলে তার মৃত্যু হয়। এই মিছিলকে স্মরণ করে কবি শামসুর রহমান লিখেছেন তার বিখ্যাত স্বাক্ষরফলক কবিতা আসাদের ষাট। কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়?
বালুচর কাজী নজরুলের নয়। ছায়ানট চক্রবাক এবং রুদ্রমঙ্গল কাজী নজরুলের রচনা। ছায়ানট 1924, চক্রবাক 1929, কাজী নজরুল ইসলাম প্রেম প্রধান কাব্য এবং রুদ্রমঙ্গল কাব্য 1923 সালে তার রচিত প্রবন্ধ গ্রন্থ। পল্লী কবি জসিমউদ্দিন 1903 থেকে 1976 রচিত জনপ্রিয় খণ্ড কবিতার সংকলন হচ্ছে বালুচর 1930, রাখালি 27, ধানক্ষেত 1933, রূপবতী 1946, মাটির কান্না 1958, সূচনী হচ্ছে 1961। সবুজপত্র প্রকাশিত হয় কোন সালে? সবুজপত্র প্রকাশিত হয় 1914 সালে। 1914 সালে প্রমোদ চৌধুরীর সম্পাদনায় সবুজ পত্রিকা প্রকাশিত হয়। এই পত্রিকাকে কেন্দ্র করে প্রমোদ চৌধুরী বাংলা গদ্যের নব্যরীতির প্রবর্তন করেন। মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায়। সৈয়দ শামসুল হক 1935 থেকে 2016। সৈয়দ শামসুল হক রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক পায়ের আওয়াজ পাওয়া যায় 1976 সালে প্রকাশিত হয়। এই নাটকের মূল উপজীব্য হলো মুক্তিযুদ্ধের সময় গ্রামের এক মাতব্বর পাকিস্তানের দালালি করে এবং নিজেদের মেয়েকে তুলে দেয় পাক সেনাদের হাতে। শেষে মাতব্বরের মেয়ে তার বাবার সামনে আত্মহত্যা করে। তার রচিত অন্যান্য কাব্যনাট্য হচ্ছে গণনায়ক 1976, নুরুল উদ্দিনের সারা জীবন 1982 এবং এখানে এখন 1988। কোনটি জসিমউদ্দিনের নাটক হচ্ছে বেদের মেয়ে। জসিমউদ্দিন 1903 সালে জন্মগ্রহণ করে, 1976 মৃত্যুবরণ করে। তার রচিত নাটক হচ্ছে পদ্মরাগ 1950, মধুমালা 1951, বেদের মেয়ে 1951, পল্লীবধূ 56, গ্রামের মেয়ে 1959 ইত্যাদি। তার রচিত খণ্ডকাব্য রাখালি 1927, বালুচর 1930, ধানক্ষেত 1932, মাটির কান্না 51, কাফনের মিছিল 1988 ইত্যাদি। বোবা কাহিনী তার রচিত একমাত্র উপন্যাস হচ্ছে বোবা কাহিনী, জসিমউদ্দিনের একমাত্র উপন্যাস। মধ্যযুগে বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারকের প্রভাব অপরিসীম? শ্রী চৈতন্যদেবের অপরিসীম। শ্রী চৈতন্যদেব 1486 জন্মগ্রহণ করে এবং 1533 মৃত্যুবরণ করেন। তিনি হলেন একজন ধর্মপ্রচারক। তার নামে বাংলা সাহিত্যে একটি যুগের নামকরণ করা হয়েছে, নামটি হচ্ছে চৈতন্য যুগ। চৈতন্যদেব প্রচারিত বৈষ্ণব ধর্ম বাংলা কবিতায় বৈষ্ণব দর্শনের প্রবেশ ঘটায়। এর মাধ্যমে বাংলা কাব্য দেবদেবীর স্মৃতিমূলক ধারা থেকে বেরিয়ে মানব ধর্ম প্রশস্তিতে মেতে ওঠে। শ্রী চৈতন্যদেবের জীবন কাহিনী অবলম্বনে মধ্যযুগে বাংলা সাহিত্যের সূচনা হয়। মুনির চৌধুরীর অনুদিত নাটক কোনটি? মুনির চৌধুরীর অনুদিত নাটক হচ্ছে মুখরা রমণী বশীকরণ। মুনির চৌধুরী কর্তৃক শেক্সপিয়ারের দি তামিন অফ শ্রুর এর অনুবাদ নাটক মুখরা রমণী বশীকরণ 1970। তার রচিত অন্য দুটি অনুবাদ নাটক হচ্ছে কেউ কিছু বলতে পারে না, এটি 1967 প্রকাশিত হয়। রূপার কোটা 1969। কোনটি উপন্যাস নয়? উপন্যাস নয় হচ্ছে কবিতার কথা। জীবনানন্দ দাশ 1899 সালে জন্মগ্রহণ করে এবং মৃত্যুবরণ করে 1954 সালে। তার রচিত একমাত্র প্রবন্ধ গ্রন্থ কবিতার কথা। 1956 মানিক বন্দ্যোপাধ্যায় 1908 জন্ম, 1956 মৃত্যুবরণ করেন। তার রচিত উপন্যাস হচ্ছে দিবারাত্রির কাব্য। মানিক বন্দ্যোপাধ্যায়ের হচ্ছে দিবারাত্রির কাব্য 1935, হাসুলি বাকের উপকথা 1940, পথের পাঁচালী 1929 যথাক্রমে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস। বিষাদ সিন্ধু একটি হচ্ছে ইতিহাস শাস্ত্রীয় উপন্যাস। মীর মোশাররফ হোসেন রচিত বিষাদ সিন্ধু। মীর মোশাররফ হোসেন 1885 জন্মগ্রহণ করে। মীর মোশাররফ হোসেন রচিত বিষাদ সিন্ধু এটা রচনাকাল দেওয়া আছে 1885 থেকে 1851। একটি ইতিহাস আশ্রিত উপন্যাস। হাসান ও হোসেনের সঙ্গে দামেস্কে অধিপতি মুয়াবিয়ার একমাত্র পুত্র এজিদের কারবালার প্রান্তরে রক্তক্ষয়ী যুদ্ধ এবং ইমাম হাসান হোসেনের করুণ মৃত্যু কাহিনী বিষাদ সিন্ধু গ্রন্থে বর্ণিত মূল বিষয়। এটি মহরম পর্ব 1885, উদ্ধার পর্ব এবং 1887 ও এজিদ বধ পর্বে 1851 তিনটি ভাগে বিভক্ত এটি, অর্থাৎ 1885 থেকে 1851। বিষাদ সিন্ধুর কাহিনীতে অ্যান্টি এস্টাবলিশমেন্ট চেতনা মূলত মধুসূদনের মেঘনাদবধ কাব্য থেকে মোশাররফ হোসেন গ্রহণ করেছেন। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর কত সালে মৃত্যুবরণ করেন? ভারতচন্দ্র মৃত্যুবরণ করেন 1760 সালে। ভারতচন্দ্র রায়গুণাকর 1712 থেকে 1760 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। 18 শতকের মঙ্গল কাব্য ধারার শ্রেষ্ঠ কবি তিনি। অন্নদা মঙ্গল কাব্য তার রচিত শ্রেষ্ঠ রচনা। তিনি মধ্যযুগের শেষ বড় কবি ও নাগরিক কবি। তার বিখ্যাত গ্রন্থ সত্যবীরের পাঁচালী
1737 থেকে 1738। তার একটি বিখ্যাত উক্তি আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এটি অন্নদামঙ্গল কাব্যে বলা আছে। তিনি রচয়িতা ভারতচন্দ্র রায়গণকার এটি রচনা করেন। এই উক্তিটি করেন ঈশ্বর পাটনি। তোফা কাব্যটি রচনা করেছেন আলাউল। নীতিকাব্য ধরনের ধর্মীয় গ্রন্থ তোফা বা তত্ত্বোপদেশ 1964 আলাউল রচিত। তোফা ফার্সি ভাষা থেকে অনুদিত। তার রচিত অন্যান্য কাব্যগ্রন্থ পদ্মাবতী 1648, সাইফুল মুলক বদিউজ্জামান 1669, হপ্তপয়কর 1665, সিকান্দার নামার 1673। অ্যান্টনি ফিরিঙ্গি কি জাতীয় সাহিত্যের রচয়িতা? অ্যান্টনি ফিরিঙ্গি হচ্ছে কবিগান সাহিত্যের রচয়িতা। অ্যান্টনি ফিরিঙ্গির আসল নাম হ্যান্সম্যান অ্যান্টনি। তার বাবা পর্তুগিজ এবং মা বাঙালি। তিনি ইউরোপীয় বংশোদ্ভূত ছিলেন বলে ফিরিঙ্গি আখ্যা পান। 19বিংশ শতাব্দীর প্রথমার্ধে তিনি কলকাতায় কর্মসূত্রে এসে কালী সাধক এবং কবিয়াল হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন। এক ব্রাহ্মণ বিধবাকে বিয়ে করে হিন্দু পূজা পার্বণ, দোল, দুর্গোৎসব প্রভৃতি নিষ্ঠার সাথে পালন করেন তিনি। রাজা প্রতাপাদিত্য চরিত্র এই গ্রন্থটির প্রণেতাকে? রামরাম বসু। রাজা প্রতাপাদিত্য চরিত্র হল বাঙালি লিখিত প্রথম বাংলা গদ্য পুস্তকের রচয়িতা রামরাম বসু। এটি যশোর সুন্দরবন অঞ্চলের মহারাজ বিক্রমাদিত্যের পুত্র 12 ভূঁইয়াদের একজন রাজা প্রতাপাদিত্যের জীবন কাহিনী। গ্রন্থটি শ্রীরামপুর মিশন থেকে মুদ্রিত হয়েছিল এবং 1801 সালে জুলাইয়ের কলকাতা থেকে প্রকাশিত হয়েছিল। এটি ফোর্ট উইলিয়াম কলেজের পাঠ্যপুস্তক ছিল এবং রামরাম বসু এই গ্রন্থের জন্য কলেজ কাউন্সিল থেকে পুরস্কৃত হয়েছিলেন। ইয়াং বেঙ্গল গোষ্ঠীর মুখপত্ররূপে কোন পত্রিকা প্রকাশিত হয়? মুখপত্ররূপে জ্ঞানান্বেষণ পত্রিকাটি প্রকাশিত হয়। সাপ্তাহিক জ্ঞানান্বেষণ পত্রিকাটি ছিল ইয়াং বেঙ্গলদের মুখপত্র। এটি প্রথম প্রকাশিত হয় জমিদার দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়ের অর্থায়নে 1861 সালে। 1831 সালে 18 জুন। এর সম্পাদক ছিলেন বাবু তারকনাথ বসু। হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকা কোনটি? গ্রামবার্তা প্রকাশিকা হরিনাথের সম্পাদনায় প্রকাশিত হতো। কাঙ্গাল হরিনাথ মজুমদারের সম্পাদনায় গ্রামবার্তা প্রকাশিকা 1863 সালে এপ্রিল মাসের পূর্ববঙ্গের কুমারখালী থেকে প্রকাশিত হয়। নিচের কোনটি ভ্রমণ সাহিত্য বিষয়ক গ্রন্থ নয়? ভ্রমণ সাহিত্য নয় হচ্ছে চারিয়ারের কথা। চারিয়ারের কথা প্রমোদ চৌধুরীর গল্পগ্রন্থ। দৃষ্টিপাত বিনয় কুমার মুখোপাধ্যায় রচিত ইতিহাস ও ভ্রমণ কাহিনীমূলক রচনা। পালামৌ সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের ভ্রমণ কাহিনী এবং দেশে বিদেশে সৈয়দ মুস্তফা আলীর রচিত ভ্রমণ কাহিনী। নিচে যে উপন্যাসে গ্রামীণ সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেনি? গ্রামীণ সমাজ লাভ করেনি হচ্ছে সীতারাম গ্রন্থে। বাংলা উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত নিষ্কাম ধর্মের ব্যাখ্যা উপস্থাপিত হয়েছে সীতারাম 1888-87 এবং দেবী চৌধুরানীর উপন্যাস 1884 উপন্যাসে। সীতারাম উপন্যাসটি ঐতিহাসিক উপন্যাস যাতে উপস্থিত হয়েছে এক ব্যক্তির পারিবারিক ও আদর্শের ট্র্যাজেডি। নিচের কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসের? ঘরে বাইরে উপন্যাসের চরিত্র হচ্ছে নিখিলেশ এবং বিমলা। ঘরে বাইরে 1916 সালে প্রকাশিত হয়। চলিত ভাষায় লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস। ঘরে বাইরে হচ্ছে রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস। এর দুটি চরিত্র হচ্ছে নিখিলেশ এবং বিমলা। এটি সবুজ পত্র পত্রিকা প্রকাশিত হয় 1915 সালে। ঘরে বাইরে প্রকাশিত হয় 1915 সালে সবুজ পত্র পত্রিকায়। উপন্যাসের মূল উপযোগ্য বিষয় ছিল ব্রিটিশ ভারতের রাজনীতি। এই উপন্যাসের প্রধান চরিত্র বিমলা, নিখিলেশ, সন্দীপ প্রভৃতি। তার রচিত চোখের বালি, যোগাযোগ ও শেষের কবিতা উপন্যাসের চরিত্র। চোখের বালির চরিত্র হচ্ছে বিহারী এবং বিনোদিনী। যোগাযোগের চরিত্র হচ্ছে মধুসূদন এবং কুমুদিনী। আর অমিত লাবণ্য হচ্ছে শেষের কবিতা উপন্যাসের চরিত্র। কোনটি কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস? কুহেলিকা কাজী নজরুলের একটি উপন্যাস। মৃত্যুক্ষুধা, বাঁধনহারা এবং কুহেলিকা এই তিনটি হচ্ছে কাজী নজরুল ইসলামের একমাত্র উপন্যাস। এই তিনটি কাজী নজরুল ইসলাম তিনটি উপন্যাস রচনা করেন: মৃত্যুক্ষুধা, বাঁধনহারা এবং কুহেলিকা। কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস বাঁধনহারা প্রথম প্রকাশিত হয় 1927, মৃত্যুক্ষুধা 1930, কুহেলিকা 1931, জীবনের জয়যাত্রা 1939, তার রচিত গল্প গ্রন্থ ব্যথাদান 1922, রিক্তের দোল 1924, শিউলিমালা 1931, কাব্যগ্রন্থ সর্বহারা 1926, অগ্নিবীণা 1922, বিশ্বের বাসী 1924, ভাঙ্গার গান 24,
ফণিমংসা 27, সন্ধ্যা 1929 ইত্যাদি। তার রচিত নাট্যগ্রন্থ হচ্ছে আলেয়া 1931, ঝিলিমিলি 1930। ঝিলিমিলি হচ্ছে প্রথম 30, আলেয়া 31। কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য? মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য হচ্ছে বীরাঙ্গনা। মাইকেল মধুসূদন দত্ত রচিত ইতালির কবি ওভিডের হেরোইডস কাব্যের আদর্শ অনুসারে 11টি পূর্ণপত্রে রচিত পত্রকাব্য বীরাঙ্গনা কাব্য 1962। 11টি ভিন্ন ধর্মী চরিত্র, কোল কঠোর, সরল তির্যক, নম্র বিষণ্ণ, প্রেমময়ী, ইন্দ্রিয় পরায়ণ নারী, হৃদয়ের প্রেম তৃষ্ণা, হতাশা, ক্ষোভ, যন্ত্রণা, কামনা, অবক্ষার প্রদীপ্ত দর্শন। এ কাব্যের পত্রকারে রচিত হচ্ছে ড্রামাটিক মনোলগ। অমিতাক্ষর ছন্দের সার্থক প্রয়োগ করেছে বীরাঙ্গনা কাব্যে। এখানে ছোট ক্ষেত আমি একলা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার চরণ এটি? এটি সোনার তরী কবিতার চরণ। উপযুক্ত চরণটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সোনার তরী কবিতার। সোনার তরী কবিতায় লেখকের জীবনাদর্শ ফুটে উঠেছে এই কবিতার মাত্রাবৃত্ত ছন্দে রচিত। সোনার তরী কবিতাটি হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি কার লেখা? এটি লিখেছেন আবু জাফর ওবায়দুল্লাহ। আমি কিংবদন্তির কথা বলছি 1981 সালে প্রকাশিত হয়। আবু জাফর ওবায়দুল্লাহর রচিত কাব্যগ্রন্থ এটি। তার রচিত অন্যান্য কাব্যগ্রন্থ হচ্ছে সাতনরিহার 1955, কখনো রং কখনো সুর 1870। কোনটি শওকত ওসমানের রচনা নয়? শওকত ওসমানের রচনা নয় এখানে ভেজাল। শওকত ওসমান 1917 সালে জন্মগ্রহণ করে এবং 1998 সালে তিনি মৃত্যুবরণ করেন। তার রচিত উপন্যাস হচ্ছে বনি আদম 1943, জননী 1958, কৃতদাসের হাসি 1962, চৌরসন্ধি 1968, সমাগম 1967, যার নাম হইতে বিদায় 1971, দুই সৈনিক 1973, নেকড়ে অরণ্য 1973, জলাঙ্গি 1986, পতঙ্গ পিঞ্জর 1983, রাজসাক্ষী 1985, রাজপুরুষ 1962 ইত্যাদি। শওকত ওসমানের রচনাগুলো খুবই ইম্পর্টেন্ট। বারবার দেখতে থাকুন ভিডিওটি, ইনশাআল্লাহ এখান থেকে 100% কমন পাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সকলের জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।